এবার পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই। 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টা যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ ডক্টর ইউনূসের সামনে ভয়াবহ দুঃখের সংবাদ আসতে চলেছে কিসের জন্য? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। হঠাৎ কেন ডক্টর ইউনূস বিপদে পড়তে চলেছে, কে বা কারা ডক্টর ইউনূসের বিপক্ষে এরকম ষড়যন্ত্র করতে চলেছে, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। শেষে দেখতে পারবেন সমন্বয়কের সার্জিস হঠাৎ কেমন বক্তব্য দিলেন, হঠাৎ কেমন কথা বললেন, যেখানে বিএনপি জামায়াত একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই, দেয়ার ইজ নো বিএনপি, নো জামাত, নো আদার পলিটিক্যাল পার্টি। সো হোয়াট উইল হ্যাপেন? কেউ নাই, ধরেন আওয়ামী লীগ আছে আর সমন্বয়করা আছে। সবাই বলো ঠিক আছে, তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম। তাহলে কি অবস্থাটা হবে? তাহলে কি অবস্থা হবে? এই প্রশ্নের জবাব চাচ্ছি কেন, যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনার হলো 26 জুলাই আপনার ফেসবুকে একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, সে একজন ছাত্রলীগ নেতা। অনেক লম্বা একটা পোস্ট করে। এবং হাসান আব্দুল্লাহ 18 জুলাই, সম্ভবত 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। তারা এখন এই আন্দোলন সফল হলো কিভাবে? ওরা তো নেতৃত্বে ছিল। এই তো আমি আপনাকে বলছি, এই আন্দোলনের দুটো অংশ, একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাট ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কিন্তু এখন এগুলি বলার কারণ কি? কারণ তারা তো তাদের নেতৃত্ব আগের অবস্থানটা এখন বলার কারণ কি? এটা তার ধরুন কারণ হচ্ছে আপনার হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 3 আগস্ট 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা? তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। এমনও তো ওই লেখাগুলি দিয়ে সার্জিস আলম একটা কৌশল নিয়েছিল তখন, হয়তো যে বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না। এখন বিষয় সেটা না, আমরা তাদেরকে অসম্মান করতে চাই না, তাদেরকে হার্ট করতে চাই না। আমরা এই আন্দোলনের একটা পার্ট, আমরা সৈনিক ছিলাম, আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে, আমরাও মানছি, তারা ফেসবুকে ঘোষণা করছে, আমরা নামছি। কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না,
তখন ক্যাম্পাসের বাহিরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি। যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয়, আমাদেরও তো মন আছে, আমাদেরও তো অস্তিত্ব আছে, আমাদের অন্তর কি কাঁদে না যে আমাদেরকে কেন অসম্মান করছে? তাই নয়? যখন যারা কিনা ছাত্রলীগ প্রমাণের চেষ্টা করলো এই আন্দোলনের মধ্যে যে সে শেখ হাসিনার অনুগত, তারাই এই সমাজের নেতৃত্ব দেবে, তারাই রাষ্ট্র সংস্কার করবে? বলেন যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফাংশন ছিল না, যখন হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়েছে তখন আবার আসছে, সেই এই সংস্কার করবে? আমাদের সংস্কারে অংশ হওয়ার কোনো অধিকার নাই, আমরা রাষ্ট্রের অংশ হওয়ার কোনো অধিকার নাই। বিএনপির যে মানুষগুলো মারা গেল সেই মানুষদের প্রতিনিধি হয়ে বিএনপির থাকার অধিকার নাই কেন? যারা এই মুহূর্তে বলছে যে নৌকা এবং ধানের শীষ একই সাপের 2 বিষ, তারা বেসিক্যালি পরাজিত নৌকা। এখন নৌকার বিরুদ্ধে বলে না, এখন নৌকাকেও গালি দেয়, এখন ধানের শীষকেও গালি দেয়। নৌকাকে গালি দেয় কেন? ওদের মা হলো হাসিনা, ওদের দেখে পালাইছে, তাই নৌকারে গালি দেয়। আর ধানের শীষকে তো আগে থেকে ওরা গালি দিচ্ছিল এই গোত্র ছাড়া এরকম করে। আমি ধানের শীষ বলতে বিএনপিকে বোঝাচ্ছি না, ধানের শীষ একটা মানে আমি বিরোধী প্রতিপক্ষকে বোঝাচ্ছি, যারা ফাংশন করছে। সেই প্রতিপক্ষ আমি, সেই প্রতিপক্ষ জামাত, সেই প্রতিপক্ষ আপনার হলো ইসলামী আন্দোলন, সেই প্রতিপক্ষ মাদ্রাসা ছাত্ররা। এই আন্দোলনে স্লোগানটা কারা দিচ্ছে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? এইটা যাদের হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে তারাই এটা দিচ্ছে। ওরা এখন হাসিনাকেও পছন্দ করে না, বিএনপিকে তো আগে থেকেই পছন্দ করে না। ওরাই বলছে যে নৌকা ধানের শীষ একই সাপের 2 বিষ। ঠিক আছে, ধানের শীষ তোমাকে কিভাবে সাপ কামড় দিল? তোমার সাপ হয়ে কামড় দিল। তারা 16 বছর ধরে মরলো, তারা 16 বছর ধরে জেলে পচে মরলো, তোমার সে বিষয়ে সাপে 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাধারণ রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 2-4-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে। বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছে তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই না যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে, অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম, তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম, আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স? বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 2-4-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? আমি তো মনে করি না। অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে, মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কিনা। তোমাদের প্রতিনিধি হিসাবে, আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে 2 জনকে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু এই পুরো আন্দোলনে 19 তারিখের পর থেকে, 19 জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ। যে তরুণদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে আন্দোলনে দেখতে চায়, কিন্তু তরুণ মানে কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। তাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাধারণ রাজনৈতিক দল করবে, তার পেছনে দেশের মানুষ যাবে? আগের অভিজ্ঞতা সেটা বলছে না, বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো। তোমরা কর্মজীবনে যাও, শিক্ষা জীবন শেষ করো, তোমরা রাজনৈতিক কর্মী হিসেবে আরো সময় দাও, মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক, তখন তোমরা এই কাজগুলো করতে পারবা। ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, গাড়ি মেনটেন করে, মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে, এটা তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো, কিন্তু তোমার প্রস্তাবনাটা কি? তুমি কি করবো আসলে? তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে। এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে এই কাজ করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। ডক্টর ইউনূসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে, রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা, দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন, সহানুভূতি সবকিছু তোমাদের সাথে আছে, কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা। এই সরকার ব্যর্থ হলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। অতএব আস্তে আস্তে বিষয়গুলো জটিল থেকে জটিলতর হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে সার্জিস অন্যতম। আমি বরাবরই বলেছি যে সার্জিস বা তাদের যে টিমরা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে। আর কেউ কেউ বলছেন সেই রাজনৈতিক দলটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়করা সফর করছেন। এরই অংশ হিসাবে সফর করেছিলেন নারায়ণগঞ্জে সার্জিস যে ঘোষণা দিয়েছে তার এই ঘোষণাটা শতভাগ পলিটিক্যাল। আর এই বিষয়টাতে বিএনপি এবং জামায়াতের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক রিয়েকশনও করেছেন, কারণ প্রধানমন্ত্রী হিসাবে যে পদটা, সেই পদটার জন্য আগামীতে নারায়ণগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস। তো এখন প্রশ্ন হচ্ছে সার্জিস কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চায়? প্রধানমন্ত্রী যদি আমরা ভাবি, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামায়াত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, বা আরও যে দলগুলো আছে, এখান মধ্যে আওয়ামী লীগ আপাতত বাদ, তো বাকি দলগুলোর তো একটা প্রধানমন্ত্রী পদের জন্য মোটামুটি একটা টার্গেটেড ক্যারেক্টার আছেই। তাহলে নারায়ণগঞ্জের মাটি থেকে প্রধানমন্ত্রীটা কোন দলের আসবে? একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সার্জিস তৈরি করছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস বলছেন, নারায়ণগঞ্জ নানান কারণে গুরুত্বপূর্ণ। সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি নেতা দেখতে চাই, কারণ দিন শেষে সবকিছুই নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই। এখন সার্জিসদের যে বৈঠকটা ছিল বা প্রোগ্রামটা ছিল ছাত্রদের সাথে।
স্যার যদি বলতো যে আমরা এখান থেকে আগামী দিন অক্সফোর্ডে 10টি স্টুডেন্ট দেখতে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে 10টা প্রফেসর দেখতে চাই, বুয়েটে দেখতে চাই, অথবা প্রাচ্যের যে কোনো ইউনিভার্সিটিতে নামি দামি সেইগুলো বলতো, তাহলে বিষয়টা থাকতো ছাত্রদের সাথে কানেক্টেড। বাট সার্জিস বলছে এখান থেকে আরো বেশি বেশি নেতা দেখতে চায়, প্রধানমন্ত্রী দেখতে চায়। একদা প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে। সার্জিস বলছে যে বেসিক্যালি তিনি আজকে আপনার 5টায় নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে এই কথা বলেছেন। আর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সাথেও আলাদা আলাদা কথা বলছেন। আমি এদেশের রাজনৈতিক যেই দুর্বলতা বা দেউলিয়াপনা আছে সেটা গত 16 বছরে অনেকটা প্রকাশিত হয়েছিল, আর এখন বাকিটা হচ্ছে সার্জিসরা হাসনাতরা বাংলাদেশের যেই জায়গাতে যাচ্ছে এই মুহূর্তে বিএনপি, আওয়ামী লীগ, আমি জামাতরা এখন ওইভাবে দেখি নাই, আওয়ামী লীগের যে আজকে একটা দেখলাম, তারপরে বেশিরভাগ বিএনপি বিভিন্ন জায়গায় এই ছেলেগুলারে মনে করতেছে যে আগামী দিনের কান্ডারি, তারেক জিয়ার থেকে সম্ভবত বড় কোনো ক্যারেক্টার, এদের সাথে একটা ছবি তুললে বা একবেলা নিয়ে ভাত খাওয়াইতে পারলে অথবা বাড়িতে জায়গা দিতে পারলে কিছু একটা মনে হয়ে যাবে। তবে রাইট নাও কিছুটা প্রভাব পড়ছেও। এই রাজনৈতিক দলগুলার এই ধরনের রাজনৈতিক দেউলিয়াপানাই বাংলাদেশের রাজনীতি নষ্ট করার পেছনে আরো একটা কারণ। আরে ভাই, আপনার বাড়িতে সার্জিস এসে ঘুমাইলে কি হয়েছে? সার্জিসের চেহারা আছে, আপনার ভোট দিবে? ভোট দিবে না। তো রাজনৈতিক প্রতিনিধি দলের সাথে সার্জিসের বৈঠকটা আসলে কেন? আমার কাছে মনে হয় কি আমরা হঠাৎ করেই মানে অপ্রয়োজনীয় ইস্যুগুলোকে আরো সিরিয়াস করে ফেলি। আপনার সার্জিস বলছেন নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। আর নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্টস, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজি করছে। ছাত্র জনতা এসব অপকর্ম সমর্থন করে, এটা সুন্দর একটা বক্তব্য দিয়েছে। তো এখানে বলছেন যে আমরা যখন ছাত্র সমাজ প্রয়োজন হবে তখনই আমরা আবার মাঠে নামবো, আমরা চাই নামো। বাট এই মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে, সমন্বয়টা যাচ্ছে, সেখানে স্থানীয় মানুষদের মধ্যে বিভাজন হচ্ছে। যে ছেলেপেলেগুলো কখনো রাজনীতি করতো না, আন্দোলনে গিয়েছিল একটা উদ্দেশ্যে, বাট এখন সেই উদ্দেশ্যটা কিন্তু বেচা শুরু হয়ে গেছে অনেক জায়গায়। এটা প্র্যাকটিক্যাল, সবাই না, যারা ভালো তারা তো আছে ভালোই, কিন্তু ওই যে আওয়ামী লীগের ভিতরে সব খারাপ ছিল, কিন্তু কিছু খারাপ মানুষ আওয়ামী লীগের নষ্ট করে ফেলছে। বিএনপি থেকে সব খারাপ, তারেক যেহেতু ভালো ভালো কথাই বলেন, কিন্তু ঘটনা তো ঘটায় ওই যে গ্রামে গঞ্জে কিছু আছে। তো সমন্বয়কদের মতো সব খারাপ না, বাট কিছু কিছু এলাকাতে এই ঘটনাগুলো এদের এই সিন্ডিকেটে ঘটে যাচ্ছে। সার্জিস নিশ্চয়ই এটা নিয়ে ফোকাস করবেন। তবে এই মুহূর্তে এই ঘোষণাটা বিএনপি এবং জামাত আসলে কিভাবে দেখছে? বাংলাদেশ দখলের জন্য সেই 1947 সন থেকেই ভারতের একটা মাস্টার প্ল্যান রয়েছে, যেটিকে আপনি ব্লু প্রিন্ট বলতে পারেন। তো এই যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টটি হলো নেহরু ডকট্রিন। সেই নেহরু ডকট্রিনটা কি সেটা আমি বলবো, কিন্তু তার আগে বলে নেই যে কেন সেই বাংলাদেশকে 1947 সনে পাকিস্তান নিয়েছিল আর ভারত সেটা মেনে নিয়েছিল। দ্বিতীয়ত, ভারতের সমস্যা কি বাংলাদেশ একটা স্বাধীন থাকলে। এখানে বলে নিই যে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় এবং এর সঙ্গে ভারতের আরও তার চেয়ে বেশি, অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ মুসলিম রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ভারতের মুসলিম। তো সেক্ষেত্রে এই বাংলাদেশের মুসলিম ধরেন 18 কোটি জায়গায় ধরেন 15 কোটি, ভারতে আছে 25 কোটি, 40 কোটি, পাকিস্তানে আছে আরও 20 কোটি। তো যদি তাই হয় তাহলে আপনি গিয়ে দেখুন যে যদি একটা ইউনাইটেড ভারত আপনি চিন্তা করেন মুঘল জমানার মতো করে, তাহলে হিন্দু জনগোষ্ঠীর চাইতে আলটিমেটলি মুসলিমরা এখনই সংখ্যাগরিষ্ঠ অবস্থায় আছে। ভারতে কিন্তু মানে 137 কোটি মানুষ বলা, কিন্তু এর মধ্যে অনেক প্রায় 12,000-এর মতো ভাষা আছে, প্রায় 10,000-এর মতো এখানে ছোট বড় বিভিন্ন ধর্ম রয়েছে। এমনও ভাষা আছে 2জন লোক কথা বলে, অনলি 2 পিপল কথা বলে, এমনও ধর্ম আছে 2-3 জন লোক সেই ধর্মের অনুসারী, অর্থাৎ প্রায় 12,000-এর মতো ভাষা এবং প্রায় সম পর্যায়ের 12,000-এর মতো ধর্ম আছে। তো হিন্দুরা এখন সেখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু 137 কোটির মধ্যে মানে এমন হিন্দু নেই যে আপনি যদি করেন, ওখানে আবার হিন্দুদের মধ্যে উগ্র হিন্দু আছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে, শিখ আছে। তো সব মিলিয়ে যদি পার্থক্য করেন তাহলে মুসলমানদের যে ইউনিফাইড যে তাদের যে সংখ্যা, এই সংখ্যার সঙ্গে এখনো সর্বভারতীয় রাজনীতিতে হিন্দুরা সেই পর্যায়ে নেই। অর্থাৎ পাকিস্তান এবং ভারতের যে টোটাল সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং বাংলাদেশের মুসলিম, এগুলো সব একত্র করলে মুসলমানরা হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ। এবং দিল্লির সিংহাসন সেই মুঘলদের মতো করে, সুলতানি জামানদের মতো করে মুসলমানদের হাতে চলে যাবে। তো এই জিনিসগুলো যখন স্বাধীন ভারতে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একেবারে শেষ দিকে যখন ইংরেজরা খুব দ্রুত তাড়াহুড়া করেছে, মুসলমানরা কিন্তু প্রথম থেকে চেয়েছিল যে একটা কম্বাইন্ড ভারতবর্ষ থাকুক। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে উগ্রপন্থী যারা হিন্দু ছিলেন তারা এই ভারত বিভাগটিকে একেবারে অনিবার্য করে তোলে, যাই হোক সেই সময়টিতে তাড়াহুড়ো করে যে ম্যাপ তৈরি করা হয়, সেই ম্যাপের মধ্যে এখানে নেহরুর একটা চক্রান্ত ছিল। যেভাবে আমাদের এই ভূখণ্ডটি লাহোর প্রস্তাব অনুযায়ী হওয়ার কথা ছিল সেইভাবে না হয়, অর্থাৎ আসামের সেই করিমগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, এগুলো আমাদের মধ্যে থাকার কথা ছিল। এরপরে শিলিগুড়ি আমাদের মধ্যে থাকার কথা ছিল। এই সব মিলিয়ে যেভাবে ম্যাপ করা হয়েছিল, এটা পণ্ডিত জওহরলাল নেহরু ওই সময়টাতে ইংরেজদের সঙ্গে তার খুব ধরম মরম সম্পর্ক ছিল, তিনি কৌশলে এটা করে নিয়েছিলেন আজকের এই ভূখণ্ডটি। আর অন্যদিকে যেটা হলো যে মোহাম্মদ আলী জিন্নাহ ওই সময়টাতে পাকিস্তানি এত ব্যস্ত যে এই বাংলা নিয়ে আসলে তার কোনো মাথা ব্যথা ছিল না। তো তার ফলে কি হলো, এই যে আজকের যে একটা ভৌগোলিক অবস্থান তৈরি হয়েছে, এটা বাংলাদেশের জন্য
একটা চিকেন নেক হয়ে গেছে ফেনী নদীর এখানে। অর্থাৎ এটুকুকে যদি ভারত বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে পুরো চট্টগ্রাম, কক্সবাজার, মানে ফেনী এই এলাকাটা ভারতের হয়ে যায়, ছোট্ট একটু জায়গা, এটাকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক। আবার বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন হয় তাহলে ভারতের যে চিকেন নেকটা রয়েছে সেই চিকেন নেকটা যদি বাংলাদেশ দখল করে ফেলে চীনের সহযোগিতা নিয়ে, তাহলে এই যে 7 সিস্টারটা ভারতের যে 7টি রাজ্য এটি স্বাধীন হয় অথবা তারা বাংলাদেশের অধীন হয়ে যায়। এবং বাংলাদেশের অধীন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর কারণ হলো পাল আমলে প্রায় 400 বছর, সেন আমলেও প্রায় 100 বছর, 120 বছরের মতো। তারপরে আলিবর্দী খান, সিরাজউদ্দৌলা, মুশফিকুল খান এই সময়টাতে বাংলা, বিহার, উড়িষ্যা কেন্দ্রিক যে একটা রাজত্ব গড়ে উঠেছিল এটাও প্রায় 100-150 বছরের মতো ছিল। তো সব মিলিয়ে আমাদের যে ঐতিহাসিক যে রাজনৈতিক পটভূমি, সেই পটভূমিতে এই বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে বৃহত্তর বাংলা মানে পশ্চিমবঙ্গ সহ এই পুরো এলাকার নেতৃত্বটি বাংলার হাতে ছিল। এবং এখানকার যারা শাসক হাজার হাজার বছর ধরে তারা এই বাংলা শাসন করেছেন। এবং ইংরেজ আমলেও এটা প্রাধান্য ছিল। অর্থাৎ ইংরেজে দুটো প্রেসিডেন্সি ছিল, একটা হলো বেঙ্গল প্রেসিডেন্সি আর একটা হলো মাদ্রাস প্রেসিডেন্সি। অর্থাৎ দক্ষিণ ভারতকে তারা মাদ্রাস প্রেসিডেন্সির অধীনে শাসন করতো, আর উত্তর ভারত এবং এই বাংলা তারা বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে শাসন করতো। এবং সেই বাংলা প্রেসিডেন্সির অধীনে কিন্তু এই আসাম, 7 সিস্টার, বাংলা এবং মায়ানমার, আপনি দেখবেন যে বার্মা অয়েল কোম্পানি, এই রেলওয়ে, এই যা কিছু আছে সব কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে ছিল। তো দুটো ভাগ, অর্থাৎ মাদ্রাস প্রেসিডেন্সির তুলনায় বেঙ্গল প্রেসিডেন্সি ইংরেজদের কাছে 200 বছর যাবত গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় যে জিনিসটি ছিল সেটি হলো ব্রিটিশ ভারতের যে রাজধানী, সেই প্রথম থেকে তারা যখন এই কলকাতা প্রতিষ্ঠিত করলো, জব চার্নক প্রতিষ্ঠিত করলো, তখন থেকে একেবারে সেই 1911 সন পর্যন্ত বঙ্গভঙ্গ যখন মানে এই বাঙালিদের যন্ত্রণায় ইংরেজরা এই বঙ্গভঙ্গ রদ করে দিল, তখন তারা মনের দুঃখে এই সম্রাট পঞ্চম জর্জ যখন এলেন তখন এই রাজধানী কলকাতা থেকে তারা নিয়ে গেলেন দিল্লিতে। এর আগ পর্যন্ত কিন্তু এই বাংলাই ছিল মূলত ব্রিটিশ ভারতের রাজধানী, কলকাতা ছিল রাজধানী, ঢাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই সময়টাতে। এটাকে বলা হয় তো প্রাচ্যের ডান্ডি। যাক, এনিওয়ে, এখন এই যে ইতিহাস, বাংলা যে ইতিহাস, সেই ইতিহাসটা পণ্ডিত জওহরলাল নেহরু খুব ভালো করে জানতেন। যার জন্য তিনি জানতেন যে যদি ভারতকে অখণ্ড রাখতে হয় তাহলে বাংলা দখল করতে হবে। এটা তাদের একটা মাস্টার প্ল্যান। বাংলা তাদেরকে অবশ্যই দখল করতে হবে। এমনকি তারা যদি কাশ্মীরকে ছেড়ে দেয়, সেই কাশ্মীরকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে দিয়ে দেয়, তাহলে কিন্তু পাকিস্তানের সাথে তাদের 90% সমস্যা চলে যায়। কাশ্মীর নিয়ে তাদের সমস্যা, পাঞ্জাব নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তো সেই পাকিস্তানকে যদি তারা ছেড়ে দেয়, তারপর যদি তারা বাংলাকে দখল করে, এটা তাদের জন্য অস্তিত্বের জন্য অনেক বেশি দরকার। আদারওয়াইজ পুরো 7 সিস্টার না, আরো অনেক জায়গা চীন তাদেরকে দখল করে নিয়ে যাবে। তো এই জিনিসটি প্রথম বুঝতে পেরেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ইন 1953, এবং তিনি যে প্ল্যানটা করেছিলেন সেটাকে বলা হয় নেহরু ডক্ট্রিন। যারা আরো যাকে বলা হয় কূটনীতিতে আমার চেয়েও আরো বেশি লেখাপড়া করেন, তাদের কাছে এই ডক্ট্রিনের আপনার তথ্যপত্র পেয়ে যাবেন, ডকুমেন্ট পেয়ে যাবেন। তো সেই নেহরু ডক্ট্রিন বাস্তবায়ন করার জন্য কিন্তু সবসময় ভারত চেষ্টা করে আসছে। এমনকি পাকিস্তান জামানাতে এই যে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া, এখানে আওয়ামী লীগকে শক্তিশালী করা, স্বাধীনতা যুদ্ধ, এগুলো সবই নেহরু ডক্ট্রিনের যে ধারাবাহিক বাস্তবায়ন। এবং সেই বাস্তবায়নের প্রেক্ষিতে এখন এসে এই যে রাজনাথ সিং যে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, এটাও কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। এখন এই নেহরু ডক্ট্রিন সম্পর্কে একটি ঘটনা বলি। সেটা হলো যখন দুটো দেশ হয়ে গেল, দেশ বিভাগ হয়ে গেল 47 সালে, তখন প্রচুর মানুষ পাকিস্তান থেকে ভারতে যাওয়া শুরু করলো, ভারত থেকে পাকিস্তানে আসা শুরু করলো। তারপরে কলকাতা থেকে, দিল্লি থেকে বিভিন্ন যারা মুসলিম বড় বড় সম্প্রদায় ছিলেন তারা বাংলাদেশে চলে আসলেন, বাংলাদেশ থেকে হিন্দু জমিদাররা ভারতে যাওয়া শুরু করলেন। কিন্তু এটা খুব বেশি দিন চললো না। এর মধ্যে যেটা করলো সেটা হলো বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত, এটা ইন্ডিয়া সিল করে দিল এবং বন্ধ করে দিল। আর অন্যদিকে সেই একটা দেখবেন যে ট্রেন টু পাকিস্তান থেকে লোক আনার জন্য সীমান্ত তো খোলাই, তার সঙ্গে সঙ্গে আলাদা স্পেশাল ট্রেন সার্ভিস তারা চালু করলো। এবং সেই ট্রেন সার্ভিসের মাধ্যমে কি ধরনের ঘটনা ঘটেছিল, খুশবন্ত সিংহের সেই বিখ্যাত বই ট্রেন টু পাকিস্তান, আপনারা একটু পড়ে দেখবেন। তো বাংলাদেশ যখন এটা বন্ধ করে দেওয়া হলো, তখন নেহরুকে সবাই জিজ্ঞাসা করলো যে ওখানে তো প্রচুর হিন্দুরা বসবাস করে, তারা খুব নির্যাতিত হচ্ছে বা হবে, আপনি পাকিস্তানের সীমান্ত খোলা রেখেছেন কিন্তু বাংলাদেশের সীমান্ত কেন আপনি বন্ধ রেখেছেন? তো তিনি নেহরু বলেছিলেন যে এটা একটা রং ডিসিশন হয়েছে, ওই সময়টাতে আমি এটা সামাল দিতে পারিনি। সেই রং ডিসিশনের কারণে আলটিমেটলি ভূখণ্ডটি এখন পাকিস্তানের সঙ্গে আছে, আগামীতে এটি পাকিস্তানের সঙ্গে থাকবে না। ভারতকে যদি রক্ষা করতে হয়, এটা এখানেই যাকে বলা হয় আমাদেরকে এইটা নিয়ে নিতে হবে, আমাদেরকে এটা নিয়ে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে এখানে হিন্দুরা যত বেশি থাকবে তত বেশি আমাদের জন্য সেই বাংলাদেশটা বা পূর্ব পাকিস্তান দখল করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং যেহেতু ভারতের অংশ হবে, ফলে ওদেরকে সেখান থেকে আনারও দরকার নেই আর ওদেরকে আসারও দরকার নেই। দ্যাট ওয়াজ দ্য টক অফ যাকে বলে পণ্ডিত জওহরলাল নেহরু ইন 1953। এবং এই যে নেহরুর যে চিন্তা চেতনা এবং সেই অনুযায়ী তার যে মিলিটারি প্ল্যান এবং পলিটিক্যাল প্ল্যান, সেই পলিটিক্যাল প্ল্যান ধরে ধীরে 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 কিন্তু এগোচ্ছে। আপনি চিন্তা করেন যে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 100 বছর আগে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের যে মাস্টার প্ল্যান এটা করা হয়েছে। তো সেটা করে 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 100 বছর পর তারা সেখানে 4-5টা মানে ঘটনা ঘটিয়েছে। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং প্রথম মহাযুদ্ধের পর সিরিয়া, লেবানন, ইরাক, ইরান, মিশর, এখানে যে পলিটিক্যাল পরিবর্তনগুলো এসেছে, পরিবর্তনগুলোর ফলে আরব জাতীয়তাবাদটাকে একেবারে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে ইসলামাইজেশন, অটোমানদের নেতৃত্বে যে ইসলামাইজেশনটা হয়েছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে জর্ডানের বাদশা আব্দুল্লাহ, তার যে দাদা বাদশা হুসাইন, সেই বাদশা হুসাইনের মাধ্যমে। এবং সেটা অনেক লম্বা ইতিহাস করে যখন পুরো পরিস্থিতিটা তাদের অনুকূলে চলে আসে, সঙ্গে সঙ্গে সেখানে সেই বালফোর ডিক্লারেশনের পর তারা সেখানে একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললো। তো বাংলাদেশ নিয়েও কিন্তু সেই 1953 যে ডক্ট্রিন, সেই ডক্টরিনটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এসে আপনি বুঝছেন যে এটা কত টকবগিয়ে ফুটছে।
আমরা শেখ হাসিনার সময় একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে চোখ বুঝে আমাদেরকে যে কোনো সময় তারা নিয়ে নিতে পারে। আর এখন কি আতঙ্কের মধ্যে আছি, যারা এই ডক্টরিন সম্পর্কে জানেন এবং সম্প্রতি সীমান্তে যে ঘটনা ঘটছে, ভারতে যে প্রচারণা চালানো হচ্ছে এবং শেখ হাসিনাকে যেভাবে তারা আফোর্ড করছে, তাতে আপনার কি মনে হয় যে নেহরু ডক্টরিন থেকে ইন্ডিয়া বের হয়ে আসছে, নাকি নেহরু ডক্টরিন বাস্তবায়ন করার জন্য তারা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।